হঠাৎ করে এনসিপিতে ভাটা লেগেছে। কেন সেই উচ্ছ্বাসিত জোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে, সেটাই বাংলাদেশের জনমনে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। প্রশ্ন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের তোড়জোড় শুরু হয়েছিল বাংলাদেশে, সকল রাজনীতি মত পেশার মানুষরা সেখানে অংশগ্রহণ করে ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সেই ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল এনসিপির প্রতি জনগণের ভালোবাসা কেন ভাটা লেগেছে, সেটা এখন জনগণের কাছে, রাজনীতিবিদদের কাছে বিভিন্ন জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে। সাম্প্রতিক সময়ে এনসিপি দুই একটি সমাবেশ করেছে। সেই সমাবেশগুলোতে একেবারে বলা বাহুল্য যে হাতে গোনা কয়েকজন মানুষ উপস্থিত হয়েছে এবং সেই মানুষগুলোর সংখ্যা ছিল কারো মতে 50 জন, কারো মতে 60 জন, কারো মতে 20-25 জন। সেটা যদি 100 লোক হয়ে থাকে, এনসিপির সমাবেশগুলোতে 100 লোক হওয়া এটা এখন আর জনগণ কামনা করে না। জনগণের কামনা ছিল এনসিপি মানে 10,000, 20,000, 50,000 কিংবা ন্যূনতম 1000-এর অধিক মানুষ কোনো জায়গায় অনুষ্ঠিত হবে, উপস্থিত হবে। কি কারণে এনসিপিতে এখন এই ভাটাটা লেগেছে সেটা এনসিপি যেমন ধরতে পারছে না, কিন্তু সাধারণ জনগণ কিন্তু সেটাকে ধরে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই উদাহরণ দিয়ে বলেন যে যারা স্বাধীনতা এনে দেয় তাদের উত্থানটা অনেক সঠিক সময়ে সঠিকভাবে উত্থান হয়। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি এবং শাসকে রূপান্তরিত হয়েছিলেন, কিন্তু তিনি কোন টেকনিকে হয়েছিলেন এটা আমাদের নতুন প্রজন্মের ভাইদের অনেকের কাছে হয়তো অজানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বোচ্চ জনপ্রিয়তায় সে কারণেই গিয়েছিলেন যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে, জনগণের অধিকারকে খর্ব করে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করলেন, রাজনীতিবিদদেরকে ধ্বংস করলেন, একদলীয় বাকশাল কায়েম করলেন, পত্রপত্রিকা বন্ধ করলেন। জিয়াউর রহমান কিচ্ছু না, তার বিপরীত কাজটা বাংলাদেশে এসে করলেন। আওয়ামী লীগকে কারা অপছন্দ করে, দেশকে যারা পছন্দ করে, কি কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে তার বিপরীত দিক, সেটা যেটাই হোক বিপরীতটা তিনি গ্রহণ করে জনগণের কাছে জনপ্রিয় হলেন। তিনি মানুষকে মুক্তি স্বাধীনতা দিলেন, জনগণকে ভোটাধিকার ফেরত দিলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন, সব দল মতের মানুষদেরকে দলের ভিতরে টেনে নিয়ে আসলেন এবং জায়গা করে দিয়ে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তাদেরকে এস্টাবলিশ করলেন। এনসিপির জন্য একটি বহুত বড় সুযোগ ছিল এই জুলাই বিপ্লবের পরে, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। একদিকে তাদের নেতৃত্বে যেমন এক একজন এক এক ধরনের কথা বলছে, পাশাপাশি তাদের মধ্য থেকে যে এমন কোনো ব্যক্তি যিনি সত্যিকার বাংলাদেশের আবেগকে অনুধাবন করে যেটা বাংলার মানুষ চায় সেটাকে বলবেন, করবেন, সাহসিকতার সাথে সেরকম মানুষ পাওয়া যায়নি। আর না পাওয়ার কারণেই আজকের এনসিপির এই দুর্দশা শুরু হয়েছে। আপনারা জানেন এনসিপিকে একটা সময় বিএনপি, জামাত, অন্য রাজনৈতিক দল সবাই স্নেহসুলভ আচরণে দেখেছে। প্রথমে তারা যখন বাংলাদেশের মুজিববাদের গল্প শোনাতে গিয়ে সেই সময় জিয়াবাদকে আবার টেনে এনে বিতর্ক তৈরি করে বিএনপির সাথে খামাখাই দূরত্ব তৈরি করলেন, যেটার কোনো যৌক্তিকতা নেই। মুজিববাদ আর জিয়াবাদ এক হতে পারে না। আপনি কোন বাদে বিশ্বাস করবেন, কোন বাদে করবেন না, সেই কারণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি অপমান করতে পারেন না, তাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিতে পারেন না। তারা বিভিন্ন বক্তব্য দিয়েছে। এরপরে কয়েকদিনে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করেছে বলে গুঞ্জন আছে। শিবির তাদের সভা সমাবেশগুলোতে বেশ বিভিন্নভাবে মানসিকভাবে সাহায্য করেছে, অনেকে হয়তো সশরীরে উপস্থিত হয়েই করেছে, এটাই বাস্তবতা। সব দলেরই মানুষরা সেখানে গিয়েছে, কিন্তু তাদের কমন দাবিগুলোতে যেরকম মানুষ সবাই যায়, যেটা রাষ্ট্রের সবার দরকার, কিন্তু তাদের বেসিক দাবিগুলোতে সেখানে কেউ আর যায় না। যেমন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, মানুষ কিন্তু সবাই গিয়েছে দলমত নির্বিশেষে। কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা কি দেখলাম? পরের দিন যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবার প্রতি, সেই কৃতজ্ঞতা না করতে গিয়ে একজন উপদেষ্টা মাহফুজ সেখানে একটি দলকে বিতর্কিত করলেন, জামাত ইসলামকে টেনে এনে অপমান অপদস্থ করার চেষ্টা করলেন এবং
প্রমাণ করার চেষ্টা করলেন যে এটা ওনাদের সফলতা। সে কারণেই গতকালকের না পরশু তাদের এই যে সমাবেশ হলো আপনার নির্বাচন কমিশন অফিসের সামনে, 50 থেকে 60 জন মানুষ গুণে একেবারে ডেডিকেটেড মানুষ পাবেন না। এর কারণ হচ্ছে তারা সকলের কাছে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে। তারা জামাত ইসলামের কাছে হারিয়ে ফেলেছে, বিএনপির সাথে হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন তুলতে পারেন যে তারা কি বিএনপি বা জামাতের পেটের ভিতরে থেকে রাজনীতি করবে? না, তারা স্বাধীনভাবে করবে। কিন্তু জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য যে থট, যে চিন্তা, যে ভীষণ মিশন দরকার, তারা সেটা ক্লিয়ার করে দিতে পারেনি। আমি বারবার বলেছি, এদেশে বামতান্ত্রিক একটু বাম ঘেঁষা, একটু অতিরিক্ত উদার পন্থা করে আপনি রাজনীতি করে টিকে থাকতে পারবেন না। এদেশের ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, জনগণের মূল্যবোধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের প্রত্যয়ের সমন্বয়ই আপনাকে আগাতে হবে। আপনি এর মধ্যে উপরের দুইটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে নাচবেন, আপনার সাথে কাউকে পাবেন না, হালে বাতাস পাবেন না। আর আপনি একত্রে অতি চালাকি করতে গিয়ে সবার কাছে শত্রু হয়ে আপনি প্রতিষ্ঠিতও হতে পারবেন না। এটা বাংলাদেশ। এই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে ওয়ান বাই ওয়ান, ডে বাই ডে, স্লো মোশনে আপনাকে এগিয়ে এসে জনগণের আস্থা অর্জন করে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটা করলে আপনি সফল হবেন। এই এনসিপি কেন সফল হবে না এর আর একটা উদাহরণ দেয়। যেমন আমাদের দুজন উপদেষ্টা দায়িত্বে আছেন, তারা এমন কোনো কারিশমেটিক লিডারশিপ দেখাতে পারেন নাই যেটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জনগণের কাছে উপস্থাপিত হতে পারবে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন রাজিব তাইয়িপ এরদোগান, আপনার তুরস্কের প্রেসিডেন্ট। তিনি একসময় মেয়র ছিলেন, এমপি ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট হয়েছেন। তিনি এক একটা দায়িত্বে এসে কাজগুলো এমনভাবে করেছেন যেই কাজটা যুগান্তকারী হয়েছে, জনবান্ধব হয়েছে, জনগণের আস্থা তিনি অর্জন করেছেন। সব লিডারদের ক্ষেত্রে একই চরিত্র আপনি দেখতে পারবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বিজয় হলো শেখ হাসিনাকে বিতাড়িত করতে তাদের সহযোগিতা করা। কিন্তু তারা সেই ঐক্য কি ধরে রাখতে পেরেছে? তারা কি সেই 5ই আগস্টের পরে সকল দলমতের মানুষদেরকে কাছে টানতে পেরেছে? তারা কি সেই শ্রদ্ধা রেখে সিনিয়র রাজনীতিবিদদের সাথে কথা বলতে পেরেছে? তারা কি বাংলাদেশের যেই মানুষগুলো 5ই আগস্ট সংগঠিত করতে জীবন বিলিয়ে দিয়েছে তাদের হৃদয়ের ভিতরে লুকানো কথাগুলোকে বুঝার জন্য দক্ষতা অর্জন করতে পেরেছে? পারেননি। আপনি মনে করেন এই যে মানুষগুলা শহীদ হলো, এরা কি মামুবাড়ির আবদার যে মন চাইলো আর শহীদ হলো? না, কেউ এমনও শহীদ হয়েছে যে তিনি তার জন্য এটাকে জিহাদ মনে করেছেন। ধর্মীয় রীতিনীতির মাধ্যমে তিনি এটাকে জান্নাতের যাওয়ার জন্য একটি সুঘ্রাণ মনে করেছেন, দায়িত্ব মনে করেছেন। কে কোন ভাষায় মনে করেছেন সেটা সেই জানে। কিন্তু এটা আমার উপলব্ধি থেকে বলছি, কোনো আন্দোলন সফল হয় না যে আন্দোলনে আবেগ এবং একটি আকর্ষণ না থাকে, সে আন্দোলন হয় না। জুলাই বিপ্লবে সেই আকর্ষণটা ছিল, মায়েরা পর্যন্ত তার সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, শুধু ওই আবেগ। কিন্তু আপনারা সেই আবেগকে সম্মান দিতে পারেননি। আপনারা যদি 13 সালের সেই শাহবাগের ইমরানের চরিত্র দিয়েই দেশ গঠনে এগিয়ে যেতে চান তাহলে ভুল করবেন। ইমরানরা হারিয়ে যায়, কিন্তু এদেশে ওই যাদেরকে ফাঁসি দিয়েছে তারা কিন্তু কেউ হারিয়ে যায়নি। আমি কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে সেটার কয়েকটি উদাহরণ আপনারা দেখেন, যে তারা বাংলাদেশের রাজনীতিতে উঠতে চান। আপনি যখন আরেকজনের দুর্নীতির বিরুদ্ধে বলছেন, অন্যায়ের বিরুদ্ধে বলছেন, তখন আপনার দুর্নীতি এবং অন্যায়ের ব্যাপারে আপনার সচেষ্ট কতটা কঠোর থাকা উচিত ছিল। এনসিপি তো এখন পর্যন্ত ক্ষমতাই যায় নাই, যাওয়ার আগেই তাদের অবস্থা এরকম যে তারা এখন থানায় চলে যায় কোনো একজন অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে আনার জন্য। তারা এখন চাইলেই কোনো একজনকে আক্রমণ করে বসে, টেন্ডারে যেতে বসে। তাহলে আপনি যেই সকল রাজনৈতিক দলকে দোষারোপ করছেন যে যারা লুট করেছে, বিভিন্নভাবে টাকা পয়সা মেরে খাচ্ছে, চাঁদাবাজি করছে, অনেক পুরাতন দলগুলো সম্পর্কে এই মন্তব্য করছেন। কিন্তু আপনি পুরাতন হওয়ার আগেই যে স্থাপন করছেন, জনগণ আপনাকে কি কারণে বিশ্বাস করবে? আপনার একটি অনুষ্ঠান করতে গেলে আপনাদের কি বলে, দল ওপেনিংয়ের দিন আপনারা হাজার হাজার যে মানুষ নিয়ে এসেছেন এবং সেখানে যে টাকা পয়সা খরচ করেছেন, আয়ের উৎস কি ব্যয়ের উৎস কি দেখাতে পারেন নাই। বলেছেন বলা যাবে না, বলবেন না, তো সবাই তো বলে না, এটা আপনার দোষ না। কিন্তু আপনি এক্সাম্পল কি সৃষ্টি করলেন? পারলেন না। বৈষম্য সৃষ্টি করছেন রাজনীতিবিদদের ভাষায়। আপনারা যখন রাজনীতিবিদরা অন্য অন্য দল যখন কথা বলছে, তখন আপনাদের দলেরই
উপদেষ্টারা বিভিন্ন জায়গায় কাদা ছড়াছড়ি করছে, তাহলে আপনার উপর মানুষের বিশ্বস্ততাটা থাকবে কোথায়? আপনারা যেই মানুষের আহ্বানে, ভালোবাসায় একটু হলেও জনগণের কাছে যেতে পেরেছেন, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল শেখ হাসিনার বিদায়। এবং এই বিদায়ের সময় আপনাদেরকে সবাই সহযোগিতা করেছে, কিন্তু কাউকে আপনারা রিকগনাইজ করতে পারেন নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমি যদি ওয়ান বাই ওয়ান বলি, বাংলাদেশে অনলাইনে যুদ্ধ করেছে বহু মানুষ। কয়জনকে এই সরকার বা এই বৈষম্য বিরোধী আন্দোলন স্মরণ করেছে? বিএনপি, জামাত, হেফাজত, চরমনায় যারা রাজপথে থেকে আন্দোলন করেছে, তাদেরকে ডেকে কারা রিকগনাইজ করেছে? বরং তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আপনাদের প্রত্যেকটি বক্তব্যে অনুমেয়। আপনি নিজেই হিসাব করে মেলান যে শাহবাগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এত দলগুলো আসলো, সবই ইসলামী দল বেশিরভাগ, কিন্তু আপনার গতকালকের নির্বাচন কমিশনের সামনে 20 জন মানুষ আসে না। কারণটা কি? এর কারণ হচ্ছে কমন ইস্যু, যেটা আমার ইস্যু। আমি হাসিনাকে দেখতে পারি না, আপনিও পারেন না। ওখানে আমি আমার প্রয়োজনে গিয়েছি, আপনার প্রয়োজনে না। আর আপনি যেটা আপনার প্রয়োজনে করছেন, সেখানে এখন আর জনগণকে পাচ্ছেন না। রাজনীতিতে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ারটা, সেটা হচ্ছে আপনার ইনসাইড আউটসাইড পাবলিকের অনুধাবন করতে হবে। পাবলিক এত সহজ নয় যে যে কাউকে যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করবে। আমি এনসিপির সফলতা চেয়ে সবচেয়ে বেশি অনলাইনে কথা বলেছি, বিগত দিনে বলেছি, এখনও বলছি। আজও যে সমালোচনা করছি, এর পিছনে অন্যতম কারণ তাদেরকে শুধরে দাও। কেউ মনে মনে ভাববেন না যে আপনি তালগাছ হয়ে গেলেই আপনি অনেক কিছু করে ফেলবেন। বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু করা এত সহজ নয়। শর্টকাট ওয়েতে রাজনীতি করলে শর্টকাট ওয়েতেই বিদায় নিতে হবে। আজ এই উপদেষ্টারা দৃষ্টান্ত স্থাপন করার মতো আকর্ষণ, চুম্বক কিছুই তৈরি করতে পারেন নাই। আজ আমাদের এই আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বিভাজন। একজন সারাদিন জামাত শিবিরকে গালিগালাজ করছে, আর একজন বিএনপিকে গালিগালাজ করছে, আর একজন চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, পুলিশের উপর খবরদারি করছে। এই তো আপনাদের চরিত্র দেখানো শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে আপনাদের প্রতি আবেদন, মায়া, ভালোবাসাটা জনগণের যেটা ছিল সেটা উঠে যাচ্ছে। এখনও সময় আছে। রাজনীতিতে ভুল হবে, শুদ্ধ হবে, ভালো মন্দ বিচার করেই পথ চলতে হবে। তবে আপনাদের এই পথ পাড়ি দিতে হলে আপনাদেরকে এখন থেকেই কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত আমার পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের বন্ধু চিনুন। কে আপনার মূলত আপনার পিছনে সবচাইতে বেশি নিরাপদ এবং কারা আপনাকে উত্থান ঘটাতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে, তাদেরকে সবার আগে চিনুন। তারপরে যারা এই দেশের জন্য লড়াই করছে প্রত্যেককে রিকগনাইজ করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদের সাথে থাকুন, সম্মান করুন, বড়কে শ্রদ্ধা করুন, ছোটকে স্নেহ করুন, এবং মুখে যা ইচ্ছা তাই আসে আর সংবাদ সম্মেলনে বলে দিন, কিন্তু বাস্তবতার নিরিখে পথ চলুন। আদতে আপনার মানুষ হওয়ার মতো যোগ্যতা এই সংগঠনে আছে কিনা সেটা ভেবে চিন্তে কাজ করুন। আপনাদের গত দুদিনের সমাবেশ থেকেই তো প্রমাণ হয় যে জুলাই বিপ্লবটা আপনাদের কমান্ডার, আপনারা ডেকেছেন, কিন্তু জনগণের কমন ইস্যু ছিল বিদায় সবাই নেমেছে। আর নেমেছে বিদায় সফল হয়েছে, এটা আপনাদের কোনো ক্রেডিট না। এটা আপনাদের সফলতা যে আপনারা ছাত্র হিসেবে আন্দোলন শুরু করেছেন, কিন্তু এটা সমগ্র জনগণের ক্রেডিট, আর সর্বোপরি আল্লাহর একটি বিশেষ নেয়ামত, রহমত। আজকে যারা সেটা ভুলে যাচ্ছেন তারা ভুল পথে আছেন। এভাবেই আপনাদের এই ভুলগুলো নিজেদেরকে সামনে এনে শুধরে নেওয়ার সুযোগ আছে, কিন্তু শুধরে না নিতে পারলে আগামীর প্রজন্মে রাজনীতিতে আপনারা ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের অধ্যায়ে থাকবেন, কিন্তু নতুন রাজনীতির মোড়কে অবস্থান নিতে পারবেন বলে মনে হচ্ছে না। অতএব আমাদের এই এনসিপির আবেদন যে কমে যাচ্ছে, এই আবেদনকে কমে যাওয়ার জন্য যে সকল ত্রুটি বিচ্যুতি সামনে এসেছে সেটা তারা যেমন সংস্কার করবে, পাশাপাশি আমরাও সহনশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যয়ে সবাই মিলে অগ্রসনী ভূমিকা পালন করি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। স্কুলের বাচ্চা শিশুদের জন্য যে শপথ, সেই শপথ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই প্রসঙ্গগুলো বাদ পড়ে গেল। শপথ থেকে এই ব্যাপারগুলো যখন বাদ পড়ে গেল, তখন প্রশ্ন আসে যে সরকার কি কৌশলে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছে কিনা, কিংবা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ব্যাপার থেকে দূরে রাখতে চাচ্ছে কিনা। আগামী প্রজন্মকে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর কথা,
তখন স্কুলে ক্লাস শুরুর আগে যে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই শপথ বাক্য পাঠ করানোর যে লিখিত অংশ, সেই অংশ থেকে যদি মুক্তিযুদ্ধের ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কেমন সিদ্ধান্ত? তেমন সিদ্ধান্তই নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পর, এবার মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও তেমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার, এবং সেটা আদেশ আকারে স্কুলে স্কুলে চলেও গেছে। কি পরিবর্তন করলো সরকার, কি উদ্দেশ্য তাদের, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। প্রাথমিক বিদ্যালয়ের পর এবার স্কুল, শুধু স্কুল না, কলেজেরও শপথ যে বাক্য, সেই শপথ বাক্য পাল্টে গেল। সেখান থেকে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, এগুলো বাদ দিয়ে দেয়া হলো। এমনকি সেখানে বঙ্গবন্ধুর কথা ছিল, বঙ্গবন্ধুর বীরত্বের কথা ছিল, সেটাও বাদ দিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ যে শপথটা স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজের ছাত্রছাত্রীরা যে শপথ বাক্য পাঠ করবে, সেখানে বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে না। তার চাইতেও বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকবে না, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যেটা বলা ছিল, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাও থাকবে না। তার মানে কি আগামী প্রজন্মকে আমরা সাম্প্রদায়িক প্রজন্ম হিসেবে তৈরি করব? সেটাই কি সরকার চাইছে? কি সিদ্ধান্ত নিল তারা? সংবাদপত্র যেটা শিরোনাম করেছে দেখে নিতে পারেন। বদলে গেল স্কুল কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের সমাবেশে, অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের শপথ পরিবর্তনের পর এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজের শপথে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শপথে বাদ পড়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা, বাদ পড়েছে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয়। শিক্ষা মন্ত্রণালয় এমন একটা ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণাটা স্কুল কলেজে পাঠিয়ে দেয়া হয়েছে। নতুন শপথ যেটা নেওয়া হয়েছে, সেখানে অসাম্প্রদায়িক চেতনার কথা বাদ দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বাদ দেওয়া হয়েছে, এবং বঙ্গবন্ধুর কথা বাদ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে যদি আপনি শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে ফেলেন, তাহলে তো বড় মুশকিল, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের বীরত্বগাথার সঙ্গে বঙ্গবন্ধু একাট্টা হয়ে মিশে আছেন। আবার ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে, কিংবা এখন যে স্লোগান উঠছে মুজিববাদ থাকবে না, মুজিববাদের পতন হবে, যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে বাদই দিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ কি অপরাধ করলো? অসাম্প্রদায়িক চেতনা, সেই অসাম্প্রদায়িক চেতনা কি দোষ করলো? 72-এর সংবিধানের যে মূল চেতনা, সেই চেতনা কি দোষ করলো? সেই চেতনা থেকেও কি আপনারা বেরিয়ে যেতে চান? আপনারা কি দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চান? সেই পথেই এগোতে চান? যদি সেই পথে এগোতে চান, তাহলে ইতিহাস আপনাকে কোনো না কোনো সময় প্রশ্নবিদ্ধ করবে। ইতিহাসের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। নতুন শপথে যে লেখাগুলো দেয়া হয়েছে, সেটা হলো, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, এবং অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি, বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি, আমিন। যে শপথটা লেখা হয়েছে, যে শপথের অংশটা লেখা হয়েছে, এই শপথটা যদি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এই 3 প্রতিষ্ঠানের জন্যই তো এটা প্রযোজ্য। তো সেখানে যারা লেখাপড়া করে সবাই কি আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, নাকি অন্যান্য ধর্মের মানুষও রয়েছে? অন্যান্য ধর্মের মানুষও কি মুসলিম সম্প্রদায়ের মতোই সেই একই বাক্য, একই শব্দচয়ন তারা করবে? সেই ক্ষেত্রে সরকার কি ব্যাপারগুলো ভেবে কাজ করেছে? এই প্রশ্নও সামনে এসে যায়। সবথেকে বড় কথা হচ্ছে, অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বাদ দিয়ে, যেমন সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যে বৈষম্যহীন সমাজ গড়তে চায়, খুবই ভালো কথা। এই শব্দটা আপনি ঢুকিয়ে দিলেন, খুবই ভালো কথা। সমসাময়িক সময়ে এই শব্দটা খুব জনপ্রিয় শব্দ। কিন্তু মুক্তিযুদ্ধ কি দোষ করলো? অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে
দেশ গড়ার যে প্রত্যয় সেটা কি দোষ করলো? আগামী প্রজন্ম তাহলে কি শিখে বড় হবে? কোন ইতিহাস তারা ধারণ করবে, কোন ইতিহাস তারা লালন করবে, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। সরকারের সিদ্ধান্তগুলো অনেকটা অস্পষ্ট, ধোঁয়াটে, এবং সরকারের মধ্য থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের সিদ্ধান্ত কারা নিচ্ছেন, এরা কারা, এরা কোন আদর্শের মানুষ, এরা কোনো একটা পক্ষের বায়াসড কিনা, এরা কোনো একটা পক্ষের পারপাস সার্ভ করছে কিনা, সেই প্রশ্নগুলো সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয় এই যে স্কুল কলেজের শপথ বাক্য থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলা হলো, অসাম্প্রদায়িক চেতনা মুছে ফেলা হলো, বঙ্গবন্ধু মুছে ফেলা হলো, বঙ্গবন্ধু মুছে ফেলার কারণ রয়েছে। বঙ্গবন্ধু এখন যারা আছেন শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে বঙ্গবন্ধুকেও দোষারোপ করতে চান। বঙ্গবন্ধুকে না হয় ধরলামই না, কিন্তু মুক্তিযুদ্ধ তো বঙ্গবন্ধুর চাইতেও বড় সম্পদ। মুক্তিযুদ্ধকে বাদ দিলে তাহলে আমাদের আর থাকে কি? অল্পের থেকে তাও বাঁচা যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে 24-এর এই গণ অভ্যুত্থানের বিষয়টা শপথ বাক্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি। তাহলে 16 কলা পূর্ণ হতো, তাহলে এটা প্রতিষ্ঠিত হতো যে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের চাইতে 24-এর যে সরকার পতনের আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান যেভাবেই আমরা সংজ্ঞায়িত করি না কেন, সেটাকে বড় করে দেখছি। কেউ কেউ বড় করে দেখার তো চেষ্টা করছি। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো কিছুই হবার নয়, এটা একদিন না একদিন সবাইকে মানতেই হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সার্জিস হাসনাতের ধোলাই, দুই ফাঁদে বাংলাদেশ। অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, সার্জিস এবং হাসনাত দুজনই গণ অভ্যুত্থানের সংগঠক। হাসনাত আব্দুল্লাহ নানা কারণে গণ অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে পোস্টার বয় হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন বা খ্যাতি পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় গিয়ে একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য কি? যে মন্তব্য নিয়ে ইতোমধ্যে রাজনীতিতে গৃহদাহ শুরু হয়েছে, রীতিমতো কথার যুদ্ধ চলছে। আর আপনারা সবাই তো জানেন যে কথার যুদ্ধই কিন্তু একসময় গিয়ে মাঠের যুদ্ধে পরিণত হয়। কথায় না বড় হয়ে কাজে বড় হও, গীবত থেকে তুমি দূরে সরে নেও। আমার গানের 4টি লাইন। আসলে আমরা কথায় বড় হতে চাই, কথা দিয়ে মানুষকে ঘায়েল করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত কাজের মধ্য দিয়েই প্রমাণিত হয় যে কে সত্য আর কে মিথ্যা। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় গিয়ে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের দিকে একটু আমরা নজর দিতে চাই। হাসনাত বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরা ছোঁয়ার বাইরে। কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিএনপিতে। ইতিমধ্যে কুমিল্লা বিএনপি সংবাদ সম্মেলন করে হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু আজকেই বিএনপির একজন সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, তিনি রীতিমতো শব্দ বোমা মেরেছেন। শুধু বোমা তিনি মারেননি, তিনি তার কথার সীমাকেও অতিক্রম করেছেন, এবং এই অতিক্রমের মধ্য দিয়ে আবারও পুরনো ফ্যাসিবাদের কথা মনে হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, দুদু কি বলেছেন? দুদু বলেছেন হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে যে আমি তাকে আবাল বলবো, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্র রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। এতটুকু যথার্থই ছিল, বা এতটুকু তাও সীমার মধ্যে ছিল, কিন্তু পরে তিনি যা বলেছেন সেটা আসলে সীমা ছাড়িয়ে গেছে। তিনি কি বলেছেন? যে বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাবে বিএনপি শুধু থুতু ফেলে যদি আমি আবারও পড়ছি লাইনটি, যে বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো
সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, এই মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, তিনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদুভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই তো পারতেন। পরে আরেকটি পোস্টে সার্জিস আলম লিখেছেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুভাইয়ের দেয়া কর্মসূচি। প্রিয় দর্শক, মানে কথার একটা যুদ্ধই চলছে বলা যায়। এখন দেখুন, এর মধ্য দিয়ে দুটো ফাঁদ তৈরি হচ্ছে বাংলাদেশে। এই ফাঁদ আবার বাংলাদেশকে গভীর খাদের দিকে নিয়ে যাবে বলেই অনেকে মন্তব্য করছেন। কি সেই ফাঁদ প্রিয় দর্শক, সেদিকে আমরা নজর দেব। এখন পর্যন্ত এই কথার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ কোনো জবাব দেননি। তিনি নিশ্চয়ই জবাব দেবেন, হয়তো এর প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন। কিন্তু আমরা জানি যে এই সময়ে হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রত্যেকটা ইস্যুতে। তিনি যেমন মাঠে রয়েছেন, একইভাবে বুদ্ধিবৃত্তিক নানা কর্মতৎপরতার মধ্যেও অংশ নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের আরেকটি খবর জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে দাবি ছিল যে গণ অভ্যুত্থানের গণহত্যার বিচারে দুটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠিত হয়েছে। এখন দেখুন, এটি একটি যেমন ইতিবাচক খবর, কিন্তু এই যে কথার যুদ্ধ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা, এটা আসলে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব বাড়ে, তাহলে ক্ষতি কার হবে? ক্ষতি এদেশের মানুষের হবে, কারণ আবারও সেই পুরনো সংঘাত আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, আমি বলতে চাই যে আপনারা 16 বছর পেরিয়েই এই মুহূর্তে দেশের এই অবস্থায় দাঁড়িয়ে আছেন। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিবাদের নিয়ামক হিসেবে কিছু ফেলে আসা ইতিহাস এখনো আমাদের বারবার প্রলুব্ধ করছে। কেমন? যেমন বাক স্বাধীনতা। প্রত্যেক মানুষেরই বাক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি জনগণের জন্য সকল প্রকার সুযোগ সুবিধার নিশ্চিত করেছিলেন, কিন্তু শুধুমাত্র একটি সুবিধা থেকে তিনি জনগণকে বঞ্চিত করেছিলেন, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। 16 বছরে কথা বললেই গুম খুন এর ঘটনা আমরা নিত্য নৈমিত্তিক ভাবেই দেখেছি। কথা এমন একটা শক্তিশালী মাধ্যম যে একটি শব্দ ব্যবহারের মধ্য দিয়ে চিরদিনের জন্য যেমন সম্পর্ককে ছিন্ন করে দেয়া যায়, আবার এটি চমৎকার একটি আকর্ষণীয় কথা বলার মধ্য দিয়ে অনেক দূরের মানুষকেও কাছে টানা যায়। ফ্যাসিবাদের মূল বিষয় হচ্ছে কথা দিয়ে অন্যকে হেয় প্রতিপন্ন এবং ভিলিফাই করা। আপনি এমন বয়ান তৈরি করবেন এইসব কথার ফুলঝুরি দিয়ে, যে বয়ানের মধ্য দিয়ে আপনাকে নিকৃষ্ট, আপনাকে একেবারে অপাংতেয়, যোগ্যতাহীন এবং আস্থা করে নিক্ষেপ করা হবে। ফ্যাসিবাদের এটা হচ্ছে একটা ভয়াবহ দিক। আমরা বিগত সময়ে দেখেছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় চেতনা বিক্রির একটা উৎসব চলেছে। ওই চেতনার বাইরে গিয়ে কেউ যখন কোনো কথা বলেছে, সেই কথা অবশ্যই পরিত্যক্ত হয়েছে। শুধু তাই নয়, কথা বলার কারণে জুলুমের শিকারও হয়েছে মানুষ। শুধু তাই নয়, কথা বলার কারণেই কেবল হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফ্যাসিবাদী সময়ের মধ্যে। এখন শুধু ফ্যাসিবাদী নয়, এই সময়ে এসেও সেই ফেলে আসা পচা অতীতকে আবার ঘেটে সামনে আনতে আমরা দেখছি। দুটো ফাঁদের কথা বললাম। একটা হচ্ছে যে মতদ্বৈততার ফাঁদ, মতদ্বৈততার নামে বিভেদ ছড়িয়ে দেয়া, এবং এই বিভেদ এত প্রকট আকার ধারণ করবে যে বাংলাদেশের রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে গিয়ে ঠেকবে। দেখুন, আমরা জানি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই 1-2 মাস 3 মাস পেরিয়ে যখন যাচ্ছিল, শুরুর দিক থেকেই বলা যায় যে গণ অভ্যুত্থানের সংগঠকদের সঙ্গে বিএনপির নেতাদের একটা কথার দূরত্ব তৈরি হচ্ছিল। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের ক্রেডিট ভাগাভাগি নিয়েও নানা ধরনের মন্তব্য এবং তথ্য দিতে আমরা দেখেছি। ফলে গণ অভ্যুত্থানের মাহাত্ম্য অনেকাংশেই চাপা পড়েছে।
বিএনপির সঙ্গে যখন এই ছাত্রদের দূরত্বের বিস্তৃতি, তখনই দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরের দিনই জামাতের সঙ্গে আবার এনসিপির দ্বৈরথ শুরু হলো। এনসিপি জামাত মুখোমুখি অবস্থায় চলে গেল। এখন আমরা দেখছি গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কদিন আগে একটা মিছিল দেখলাম, দুদিন আগে হবে, সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে যে এনসিপি রাজাকার, যেখানে পাবি ধুলাই কর, বা যেখানে পাবি হত্যা কর। একটা আমরা স্লোগান সবসময় শুনেছি যে অমুক অমুক ধর সকাল বিকাল নাস্তা কর, অমুক অমুক ধর, ধরুন বলল যে বিএনপি জামাত ধর গলা কেটে হত্যা কর। এই যে গলা কেটে হত্যা কর বা অমুককে ফাঁসিতে ঝুলিয়ে দেব, এগুলো হচ্ছে ফ্যাসিবাদের পূর্ব আভাস। আপনারা বলবেন যে কথা বললেই কি ফ্যাসিবাদের আভাস হয়ে গেল? হ্যাঁ, কথার মধ্য দিয়েই আসলে বয়ান তৈরি হয়, আর বয়ানই একটা রাজনৈতিক চেতনাকে দাঁড় করায়। ফ্যাসিবাদী চেতনা কিন্তু এভাবেই দায়ের হয়। আমরা দেখেছি শাহবাগের যে মূল সংকট সেটা হচ্ছে যে কাউকে ফাঁসি দিতে বাধ্য করা। যদি শাহবাগে দাঁড়িয়ে কেউ বিচার চাইতো, ন্যায্য বিচার, তাহলে কোনো সমস্যা ছিল না। আবার সুদীর্ঘ কাল ধরেই কিন্তু আমরা ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলোর স্লোগানে এমনটি দেখেছি যে অমুককে ধর গলা কেটে হত্যা কর বা সকাল বিকাল নাস্তা কর। এই যে অশোভন, অশিষ্টাচার মূলক স্লোগান, এগুলো থেকেই আসলে কর্মীরা উজ্জীবিত হয় প্রতিপক্ষকে হত্যা করার, এবং এসবের মধ্য দিয়েই আসলে ক্ষমতাকে পোক্ত করবার জন্য ফ্যাসিজম গেড়ে বসে আমাদের সমাজে। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শামসুজ্জামান দুদু তিনি যে ভাষায় কথা বলেছেন সেটি অবশ্যই তার সীমাকে অতিক্রম করে গেছে। তিনি বলেছেন যে প্রস্রাব করলে ভেসে যাবে এইসব তরুণরা, এবং তিনি সবসময় একটা কথা বলেন যেটা আসলে আমাদের সামনে দৃশ্যমানই, যে ওদের বয়স কত হয়েছে, ওদের যে বয়স আসলে আমার সন্তানের চেয়েও কম বয়স, বা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বলা। দেখুন, প্রত্যেক মানুষই ছোটকাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যদি সে বেঁচে থাকে সেই বয়সগুলো অতিক্রম করে আসে। শামসুজ্জামান দুদুর বেড়ে ওঠা ৭১-এর পর থেকে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন তার বয়স কত ছিল? হাজার বছরের এই বাংলা ভূমির গৌরবান্বিত জনযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে তিনি যখন অংশগ্রহণ করেছেন তখন হয়তো তার ২০ বা ২৫ বছর বয়স ছিল। কিন্তু ওই বয়সটাকে পেরিয়ে এসেই তো তিনি এই অবস্থায় দাঁড়িয়ে আছেন। তাহলে তিনি কি তার ওই সময়টাকে নাকচ করে দেবেন? তরুণ বয়সী আসলে যে কোনো সংগ্রাম, লড়াইয়ের একটা উপযুক্ত বা যথার্থ সময়। তরুণরা এই বাংলাদেশের জন্য সময়ে সময়ে যা করেছে, বৃদ্ধরা তো তা করতে পারবে না, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে বাংলাদেশের 60% হচ্ছে তরুণ। সুতরাং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবশ্যই ইতিবাচক কিছু হবে না। এখন হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে, এর মধ্যে অবশ্যই আপত্তিকর উপাদান থাকতে পারে, কিন্তু এই বক্তব্যে অশ্রাব্য গালিগালাজ নেই। এই বক্তব্যে অভিযোগ আছে, সেই অভিযোগটি মিথ্যা হতে পারে, কিন্তু এই মিথ্যা অভিযোগই যদি ধরে নেই, এর বিরুদ্ধে আপনি অশ্রাব্য, অশ্লীল এবং আপনার সীমার বাইরে মন্তব্য তো করতে পারেন না। এইসব মন্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন ফ্যাসিবাদী চর্চার পুনরুত্থান হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মনে প্রাণে আইডল হিসেবে নিতে পারেন। বিশ্লেষকদের মতামত হলো এই যে তারেক রহমান কখনোই অশ্রাব্য বা অশ্লীল কথা বলেন না। তিনি যে শব্দগুলো ব্যবহার করেন তা সীমার মধ্যে থাকে, এবং এইসব শব্দের মধ্যে অসঙ্গতি তুলে ধরার যেমন একটা প্রয়াস থাকে, ঠিক তেমনি আহ্বানমূলক বিষয় থাকে, দাবি আদায়ের বিষয় তো থাকেই। সুতরাং তারেক রহমানকে অনুসরণ করলেই আসলে শামসুজ্জামান দুদু রাজনৈতিক ভাষা ব্যবহারের উপাদান খুঁজে পাবেন। আর এটি হচ্ছে প্রথম ফাঁদ, যে রাজনৈতিক অশোভন ভাষা ব্যবহার করে এমন একটি বিভেদের পরিবেশ তৈরি করা এবং শেষ পর্যন্ত তৃতীয় পক্ষকে সুযোগ করে দেয়া। আর এই সুযোগের সুতো ধরে এখন রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যে নির্বাচন চাইছে, সেই নির্বাচনের আকাঙ্ক্ষাকে
প্রলম্বিত করে দেয়া। বাংলাদেশে যদি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে? জনগণ। তো জনগণের অন্যতম স্টেক হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলোই ক্ষতির মুখোমুখি হবে। সুতরাং সেই ক্ষতির পথ কি আমরা উন্মুক্ত করে দেব কাদা ছুড়োছুড়ি করে? এখানে মূল সংকট কি হয়েছে জানেন? এই দুটো ফাঁদের মধ্যে আরেকটি নিয়ামক হিসেবে কাজ করছে বয়ানের সংকট। 2024-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো কোন ধরনের বয়ান দেবে, কি ধরনের ভাষা ব্যবহার করবে, বিরোধিতার ক্ষেত্রে কোন কোন বিষয়ে প্রাসঙ্গিক হয়ে উঠবে, সেগুলোই আসলে অনেকেই উপলব্ধি করতে পারছেন না। ফলে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিভেদের পরিধি বাড়ছেই। সুতরাং এগুলো যদি বন্ধ না করা যায় তাহলে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আর 1/11 আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নিবর্তন করার প্রক্রিয়া, সেটা আমাদের অনেকের সামনেই স্মৃতিপটে ভাসছে। সুতরাং সবাইকে দায়িত্বশীল হওয়া উচিত। কাউকে হুমকি দেয়া, সেটা যদি হাসনাত আব্দুল্লাহ হয় অবশ্যই পরিত্যাজ্য, আবার কাউকে প্রস্রাব করে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।